কমপ্লেক্স অ্যানালিসিস এবার যেটা হবে সেটা হচ্ছে ডিফারেন্সিবিলিটি অফ এ কমপ্লেক্স ফাংশন। ঠিক আছে, লিমিট, কন্টিনিউটি এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে ডিফারেন্সিবিলিটি। তো ডিফারেন্সিবিলিটির কনসেপ্ট তো তোরা নর্মালি যেরকম জানিস লিনিয়ারের ক্ষেত্রে, সেরকমই কনসেপ্ট হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে। ঠিক আছে, ডিফারেন্সিবিলিটির ডেফিনেশনটাকে রিয়েলের ক্ষেত্রে আমাকে বল, তারপর আমি কমপ্লেক্সে বলছি। রিয়েলের ক্ষেত্রে ডেরিভেটিভের ডেফিনেশন কি ছিল? তিনটা দিবে হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি অফ এ কমপ্লেক্স ফাংশন। ডিফারেন্সিয়েবিলিটি অফ এ কমপ্লেক্স ফাংশন। এবার ডেরিভেটিভের যে ডেফিনেশন ছিল খুবই সিম্পল, সেটা হচ্ছে জাস্ট লিমিটের ডেফিনেশনটার কথা বলছি আমি, সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো ছিল, এইচ টেন্স টু জিরো এফ অফ, ধর এ পয়েন্টে যদি বার করতে চাইলে এফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, এই লিমিটটা যদি এক্সিস্ট করে ফাইনাইটলি, দেন আমরা বলতে পারবো যে এফ এর ডেরিভেটিভ এক্সিস্ট করছে অ্যাট এ পয়েন্ট, এবং সেটাকে আমরা এফ ড্যাশ এ দিয়ে লিখতে পারবো, এফ ড্যাশ এ দিয়ে লিখতে পারবো। আর এখানে চেঞ্জ কিচ্ছু না, জাস্ট এ এর জায়গায় জেড জিরো, আর কিচ্ছু না, এ এর জায়গায় জেড জিরো লিখবো, আর বাকি কিচ্ছু চেঞ্জ হবে না। আগেরগুলো তো তাও তো চেঞ্জ করতে হয়েছে, এখানে কিছুই চেঞ্জ করবো না। ঠিক আছে, এখানে এ এর জায়গায় জেড জিরো লিখবো। আর তাছাড়া আরেকটা ফর্ম তোদের ছিল, আরেকটা ফর্ম ছিল হচ্ছে লিমিট জেড এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এটা একটা ফর্ম ছিল। তাহলে এই ফর্মটা যদি ইউজ করিস সেক্ষেত্রে এক্স এর জায়গায় শুধু জেড লিখতে হবে, এক্স এর জায়গায় জেড লিখতে হবে, এর জায়গায় জেড জিরো লিখবো। সেক্ষেত্রে আবার এইচ নেই, এইচটাই অ্যাকচুয়ালি এক্স মাইনাস এ, অর্থাৎ জেড মাইনাস জেড জিরো, এরকম হবে, আর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, একদম সিম্পল। তোদের এই জিনিসগুলো এই কারণে সোজা লাগছে কারণ এগুলো তোরা প্রথম পড়ছিস না, আগে পড়েছিস, জাস্ট নোটেশন চেঞ্জ করে করে লিখে দিচ্ছি, সেম লেখা, ওই জন্য এই জায়গাগুলো সোজা। কারণ আগে যা পড়েছিস সেখান থেকেই সেই কনসেপ্টই হচ্ছে, কারণ নতুন যে এখনো পর্যন্ত খুব একটা কিছু কনসেপ্ট কমপ্লেক্স নাম্বার শিখেছিস। এবার স্টিরিওগ্রাফিক প্রজেকশনে সেটার কনসেপ্ট আলাদা, আমি আগেই বলেছি, সেটা সম্পূর্ণ ভিন্ন, এগুলোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। কিন্তু এই যে এই টপিক গুলো, এগুলো কিন্তু ডেরিভেটিভ পর্যন্ত সেম কনসেপ্টে চলছে, তারপর থেকে আলাদা হয়ে যাবে। এই নয় যে সারা গোটা কমপ্লেক্স নাম্বার এরকম ভাবেই চলবে, আগের গুলো দিয়েই হয়ে যাবে, এই ডেরিভেটিভ পর্যন্তই লাস্ট এইসব। ঠিক আছে, এরপর থেকে যখন আমরা অ্যানালিটিক ফাংশন থেকে শুরু করব, অ্যানালিটিক ফাংশন, কচি রিমান ইকুয়েশন, কমপ্লেক্স ইন্টিগ্রেশন, কন্টুর ইন্টিগ্রেশন, তারপর ওই মবিয়াস ট্রান্সফরমেশন, ফিক্সড পয়েন্ট, এইসব যেগুলো আছে এগুলোর সঙ্গে কোনো যোগাযোগ নেই আগের, এগুলো নতুনই শিখতে হবে। কিন্তু প্রথমে এই কটা টপিক, লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ, এই তিনটে তো পুরানো জিনিসের উপরই হয়ে যাচ্ছে। ডিফারেন্সিবিলিটি অফ কমপ্লেক্স ফাংশন। ঠিক আছে, লেখ, লেট জি বি এ রিজিয়ন, ওই একই কথা, জি বি এ রিজিয়ন ইন সি and f is said, আচ্ছা f is said to be পরে f from g to c be a function, f from g to c be a function, f is said to be f is said to be continuous, f is said to be continuous, ভুল হয়ে যাচ্ছে, Differentiable. হ্যাঁ, f is said to be differentiable, f is said to be differentiable। ঠিক আছে, কন্টিনিউটির গল্প শেষ হয়ে গেছে, বা ডিফারেন্সিবিলিটি, f is said to be differentiable at z equals to, ধরলাম z জিরো পয়েন্টে, z জিরো পয়েন্টে ডিফারেন্সিয়েবল, ঠিক আছে, বিলংস টু জি if লিমিট z tends to z0, z tends to z0 fz minus fz0, fz মাইনাস, দুটোই লিখে দেবো আমি, দুটো ফর্মই লিখে দেবো, একটা একটা করে লিখে fz মাইনাস fz0 বাই z মাইনাস z0
or একবারে লিখে দিই limit h tends to 0 f of z0 plus h minus fz0 by h f of z0 plus h minus fz0 by h এই দুটো লিমিটই যদি ইকুইভ্যালেন্ট লিমিট exist finitely exist finitely exist finitely then আচ্ছা দাঁড়া differentiable at z0 এতই আচ্ছা ঠিক আছে exist finitely full stop we denote this fact by f dash z0 f dash z0 equals to limit z tends to z0 fz minus fz0 by z minus z0 অথবা limit h tends to 0 এই সেকেন্ডটাই বেশি ইউজ হবে z0 plus h minus z0 fz0 by h ঠিক আছে এই হচ্ছে ডিফারেন্সিবিলিটি ডেফিনিশন কিচ্ছু নতুন নয় x এর জায়গায় z এর জায়গায় z0 লেখা হয়েছে আর কোনো কিচ্ছু চেঞ্জ হয়নি এস একটা সেট সেই সেটের জায়গায় জি লেখা হয়েছে আর রিয়েল নাম্বারের সেট সেখানে সি লেখা হয়েছে ব্যাস এই কটা সিম্পল চেঞ্জ হয়েছে ঠিক আছে জাস্ট নোটেশনে চেঞ্জ হয়েছে কনসেপ্টে কোনো চেঞ্জ হয়নি হয়েছে এবার দেখ তাহলে এগুলো ডিফারেন্সিবল ফাংশনের দু একটা এক্সাম্পল দেওয়া যায় প্রথমে বেসিক এক্সাম্পল থেকে স্টার্ট করছি এক্সাম্পলের মধ্যে দেখ at first ধর আমি নিচ্ছি prove that if z equals to z bar is nowhere differentiable nowhere differentiable nowhere differentiable but everywhere continuous everywhere nowhere differentiable but everywhere continuous এটা প্রমাণ করতে বলেছে fz equals to z bar ওকে কন্টিনিউয়াস যে সেটা তো আমরা জানি কন্টিনিউয়াস যে সেটা নিয়ে তো আমাদের কোনো অসুবিধা নেই কন্টিনিউয়াসটা আমরা জানি সেটা আগেই বলা হয়েছে কন্টিনিউটির মধ্যে তাহলে fz equals to কত দেওয়া আছে fz equals to z bar z bar মানে কত x plus iy এর হোল বার where z equals to x plus iy যেখানে x আর y টা হচ্ছে রিয়েল নাম্বারস ঠিক আছে তার মানে হয়ে গেল x minus iy x minus iy তার মানে হয়ে গেল কত uxy plus ivxy plus ivxy plus ivxy where uxy টা কত uxy হচ্ছে x and vxy টা কত মাইনাস y কিন্তু শুধু y নয় vxy কত হচ্ছে মাইনাস y হচ্ছে ফর অল আমি ধরে নিলাম xy বিলংস টু r2 আর কিছু বলা নেই যেহেতু z টা c তে আছে xy টা তার মানে r2 তে আছে ঠিক আছে আচ্ছা তো uxy equals to x vxy equals to minus
ওয়াই। এবার দুটোই তো অবভিয়াসলি কন্টিনিউয়াস, কারণ পলিনোমিয়াল ফাংশন, দুজনেই হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, ইউ এক্স ওয়াই ভি এক্স ওয়াই, তাহলে এরা কন্টিনিউয়াস অবভিয়াসলি হবেই। ঠিক আছে, সিন্স ইউ এক্স ওয়াই আর ভি অ্যান্ড ভি এক্স ওয়াই আর polynomial functions কমা দিয়ে u and v everywhere continuous, on R2, hence u আর v আবার যদি কন্টিনিউয়াস হয়, f টা হচ্ছে u প্লাস iv, সেটাও কন্টিনিউয়াস, hence f equals to u plus iv is also everywhere continuous on C। ইউ আর ভি টা আর টু তে কন্টিনিউয়াস, এফ টা কিন্তু ইউ প্লাস আইভি, সেটা সি তে কন্টিনিউয়াস। ঠিক আছে, ইউ ভি টা আর টু তে কন্টিনিউয়াস হওয়ার জন্য এফ টা সি তে কন্টিনিউয়াস এভরিওয়্যার। এইবার আমরা এই টপিকের কোশ্চেনে আসছি, সেটা হচ্ছে ডিফারেন্সিবিলিটির ব্যাপারটা। ডিফারেন্সিয়েবল কেন, কেন সেটা ডিফারেন্সিয়েবল? নাও আমরা লিমিটটা বের করবো, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ, যে কোনো একটা পয়েন্টে বের করছি আমি, তো জেড জিরো, আচ্ছা উপরে লিখে নে তো, লেট জেড জিরো belongs to C be chosen arbitrarily, be chosen arbitrarily। ঠিক আছে, let z0 belongs to C be chosen arbitrarily। এবার fz মানে z0 পয়েন্টে বিচার করছি, তো z0 প্লাস h মাইনাস fz0 বাই h। এখন f ফাংশনটা হচ্ছে লিমিট h টেন্স টু জিরো, f ফাংশনটা হচ্ছে fz ইকুয়ালস টু z বার, বলছে fz ইকুয়ালস টু z বার, এটা হচ্ছে f ফাংশনটা। এটা যদি f ফাংশনটা হয় তাহলে এখানে কি হবে, z0 প্লাস h এর বার মাইনাস z0 এর বার বাই h। ঠিক আছে, কনজুগেট হচ্ছে, আবার কনজুগেট গুলো আমরা জানি ভেঙে যায়। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে z1 প্লাস z2 যদি হোল বার থাকে তাহলে সেটা z1 বার প্লাস z2 বার হয়ে যায়, এবং ইনফ্যাক্ট সেটা প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন সব ক্ষেত্রেই সেটা হয়। তো এরকম যদি হয় তাহলে লিমিট h টেন্স টু জিরো, তাহলে z0 প্লাস h বার মাইনাস z0। এই h টা কিন্তু রিয়েল অ্যান্সারের ক্ষেত্রে রিয়েল নাম্বার, এটা কিন্তু রিয়েল নাম্বার এখানে নাও হতে পারে, এখানে কিন্তু যে রিয়েল নাম্বার হবে তা কিন্তু নয়। কেটে গেল, তাহলে h বার বাই h পরিণত হয়ে গেল, লিমিট h টেন্স টু জিরো, h বার বাই h। ওকে, h বার বাই h এসে যাচ্ছে। এবার h বার বাই h এর লিমিটটা এক্সিস্ট করে না, সেই লিমিটটা এক্সিস্ট করে না, কিন্তু পরীক্ষায় করে দেখাতে হবে। h বার বাই h এর লিমিট যে এক্সিস্ট করে না সেটা করে দেখাতে হবে, হুইচ, তাহলে এত অব্দি লিখেছিস, এরপর লিখবি উই নাও কনসিডার। তুই যদি এইচ বার বাই এইচ ধরে করতে মানে এইচ বারটাকে এক্স প্লাস আই ওয়াই ধরে করতে চাস তাহলে করতে পারবি, আদারওয়াইজ অনেকে যেটা করে সেটা হচ্ছে জেড ধরে করে। ঠিক আছে, জেডটাকে অ্যাজ এ ভ্যারিয়েবল হিসেবে নিয়ে তারপর করে, সেভাবে করা যায়। জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ধরে লিমিটে জেড টেন্স টু জিরো, জেড বার বাই জেড, আমি একবার করে দেখিয়ে দিচ্ছি, জেড বার বাই জেড এর লিমিটটা এক্সিস্ট করে না বলে তাই এইচ বার বাই এইচ এর লিমিট এক্সিস্ট করে না সেটা বলে। তাহলে যে কোনো একটা করা যায়। ঠিক আছে, আমি জেড বার বাই জেডটা দিয়েই করাচ্ছি, ইন জেনারেল করাচ্ছি। আর নয়তো এইচ বার বাই এইচ থেকেও আনা যায়, অসুবিধা কিছু নেই। দিস ইকুয়ালস টু লিমিট, তাহলে এইচ টেন্স টু জিরো, এইচ বার বাই এইচ মানে হচ্ছে তাহলে এক্স প্লাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই, উপরে হচ্ছে বার রয়েছে। ঠিক আছে, যেখানে এইচ ইকুয়ালস টু
এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু জেডটাকে আমরা এক্স প্লাস আই ওয়াই অলরেডি ধরেছি, ওই জন্য নিজেদের কাছে একটা টেকনিক্যালি কনফিউশন থাকে যে আবার এক্সটাকেও ধরবো এরকম ভাবে, কি করা যায়? আচ্ছা, অন্য কিছু প্লাস আইবি ধরে নিন। অন্য কিছু করি। এ প্লাস বি ধরলে হবে না, আমাদের আবার ওই লাইনটা চুজ করতে হবে, y ইকুয়ালস টু এম এক্স ধরতে হবে, তাহলে a ইকুয়াল মানে বি ইকুয়ালস টু এম ধরতে হবে। ওগুলো খারাপ লাগবে দেখতে, গেলে খুব একটা ভালো লাগবে না। তো এই কর, জেড ধরেই কর, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখি, লাইক এবার লেটেস্ট লেটেস্ট কনসিডার the limit z tends to 0 z bar by z, ঠিক আছে, ইকুয়ালস টু লিমিট। আচ্ছা, এটা করার পর এবার লাইক নাও যে কোনো একটা ফাংশন ধরে নে, পাই জেড ইকুয়ালস টু জেড বার বাই জেড। জেড বার বাই জেড মানে কত? এটার এক্সিস্টেন্স কিন্তু পুরো দেখাতে হবে। যদি নাম্বার এখন একদমই কম থাকে, 2 থাকে, তাহলে বলবি যে এটা এক্সিস্ট করে না, ডাইরেক্ট এখানে লিখে দিবি দিস ডাজ নট এক্সিস্ট। কিন্তু যদি ঠিকঠাক নাম্বার থাকে তাহলে করে দেখাতে হবে। তাহলে এক্স প্লাস আই ওয়াই এর বার বাই এক্স মাইনাস এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে, যেখানে জেড ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এক্স আর ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার। তারপরে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই। ওকে, এটাকে কেউ যদি এরকম ভাবেও করে তাতেও হয়, এই দেখ এখান থেকেও করা যায়। এটাকে জেড বার বাই জেড, তো তুই জেড বার ইন্টু জেড কর, না জেড বার স্কোয়ার কর বাই জেড ইন্টু জেড বার কর, মানে জেড বার দিয়ে উপরে নিচে গুণ কর, একই করলাম কিন্তু আলটিমেটলি। ঠিক আছে, এর উপরে জেড বার স্কোয়ার হয়ে গেল আর নিচে মড জেড স্কোয়ার হয়ে গেল। মড জেড স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আলটিমেটলি সেই এই জায়গায় এনে দাঁড় করাতে হবে, ওই জন্য আর করি না এটা, কিন্তু এভাবেও ভাবা যায়। ঠিক আছে, তার মানে কত হলো? এক্স মাইনাস আই ওয়াই এর হোল স্কোয়ার বাই মড বাই কত হচ্ছে নিচটা, এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই, তাই তো? তার মানে ওই ক্যালকুলেট করবি এক্স স্কোয়ার, এগুলো যেহেতু আগে করানো আছে আমি আর ইয়ে করছি না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে মাইনাস 2xy হবে, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই। এবার যে কোনো একজনের তোর লিমিট এক্সিস্ট করছে না বললেই হয়ে যাবে। এখানে ইউ এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে অবভিয়াসলি এক্স ওয়াই নট ইকুয়ালস টু 0 0, আর ভি এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেখানে এক্স ওয়াই নট ইকুয়ালস টু 0 0। 0 0 কি হবে সেসব লেখার দরকার নেই লিমিটেড। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর, এবার যে কোনো একজনের নন এক্সিস্টেন্স বলে দেয়। ইফ উই অ্যাপ্রোচ the point 0 0 along the path y equals to mx, where m is a real parameter, then limit xy tends to 0 0 uxy, সেটা কি হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু 0, ভ্যালু গুলো বসবে এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এক্স স্কোয়ার বাই
x square plus m square x square আমরা করলে সে যাবে 1 minus m square by 1 plus m square which is different for different values of m, which is different আগে সুন্দর করে লিখে করা আছে, অত লিখছি না। different for different values of m, hence uxy limit xy tends to 0 0 uxy does not exist, therefore limit z tends to 0 z bar by z does not exist, therefore limit h tends to 0 h bar by h does not exist, therefore from 1 f is not differentiable at not differentiable at z0 since সব একদম পরপর লিখবি ঠিকঠাক করে, শুধু আজকাল ছাড়া ছেড়ে রাখলে হবে না। since z0 belongs to c is arbitrary, ঠিক আছে, এটা আরবিটারি যেহেতু, এবং সেই আরবিটারি পয়েন্টে জেফটা ডিফারেন্সিয়েবল হতে পারেনি, তার মানে কোনো জায়গাটি ডিফারেন্সিয়েবল হবে না। কমা দিলে কেফ ইজ নো হোয়ার ডিফারেন্সিয়েবল, কোথাও ডিফারেন্সিয়েবল নয়, অর্থাৎ এভরি হোয়ার নন ডিফারেন্সিয়েবল। এফ ইজ নো হোয়ার ডিফারেন্সিয়েবল at c বা on c, নো হোয়ার ডিফারেন্সিয়েবল on c, ঠিক আছে। এইভাবে কোশ্চেনটাকে অ্যান্সার করতে হবে, কন্টিনিউটি বলতে হবে, ডিফারেন্সিবিলিটি বলতে হবে, যা যেরকম দেবে। কন্টিনিউটি না বললে কন্টিনিউটি করবো না, ঠিক আছে। এবার ডিফারেন্সিবিলিটিও দেখবো, যদি 2 নম্বর থাকে ডাইরেক্ট লিখে দেবো ওই লিমিটটা এক্সিস্ট করে না, করে দিলে তো ভালো, নাম্বারের দিকে না তাকিয়ে করে দিবি তাহলে তো ভালো, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা তারপরে যে ফাংশন গুলো আমি ওখানে দিচ্ছিলাম ওই ফাংশন গুলোরই জাস্ট আমি একবার একটু ডিফারেন্সিবিলিটি বিচার করে দিচ্ছি, কন্টিনিউটি ঠিক আছে, ডিফারেন্সিবিলিটিটা বলছি। যেমন ধর let f from c to c, f from c to sorry c to r বলছে, যাই হোক f from c to r defined by fz equal to mod z square, prove that f is differentiable only at z equals to 0, শুধুমাত্র z equal to 0 তে ডিফারেন্সিয়েবল হবে, আর বাকি সমস্ত জায়গায় নন ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে। ফাংশনটা কন্টিনিউয়াস হবে সে নিয়ে তো কোনো সমস্যা নেই, কন্টিনিউয়াস তো অবভিয়াসলি হবে, কারণ জেড স্কোয়ার কে ভাঙলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা পলিনোমিয়াল, পলিনোমিয়াল বলে সেটা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। এরকম ভাবে গুছিয়ে লিখতে হবে প্রথম অঙ্কটার মতো করে। যদি কন্টিনিউটি বলে যে কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল এরকম কিছু বলে, কন্টিনিউটি ব্যাপারটা পলিনোমিয়াল দিয়ে চালিয়ে যেতে পারবি, ঠিক আছে। কিংবা ওই যেভাবে করে দেখিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মড দিয়ে ডেফিনিশন দিয়ে সেটাও বলতে পারবি।
তবে যদি এভরিওয়ার কথাটা বলে তোরা পলিনোমিয়াল দিয়েই বলে দিবি, কারণ এভরিওয়ার বললে আবার তোর ওখানে শুধু জিরো দিয়ে দেখালে হবে না। আমি ওখানে যেটা ডেফিনেশন দিয়ে কন্টিনিউটি দেখিয়েছিলাম সেখানে শুধু জিরো জিরো দিয়ে পয়েন্ট দিয়ে দেখাচ্ছিলাম জিরো জিরোতে কন্টিনিউয়াস কিনা। তো ঠিক আছে, সেখানে ডেফিনেশন দিয়ে বলেছি। যদি ডিফারেন্সিয়াবিলিটি কোয়েশ্চেনে বলে রাখে যে এভরিওয়ার কন্টিনিউয়াস দেখাতে হবে, তো সেক্ষেত্রে তোরা পলিনোমিয়াল দিয়েই বলে দিবি যে পলিনোমিয়াল বলে সে এভরিওয়ার কন্টিনিউয়াস। তার জন্য ডেফিনেশন অ্যাপ্লাই করতে হলে কিন্তু অন্য আরবিটারি পয়েন্ট দিয়ে দেখাতে হবে, জিরো জিরো দিয়ে শুধু দেখালে হবে না। বোঝা গেছে? আচ্ছা এবার দেখ, এবার বলছে কি যে এটা ডিফারেন্সিয়েবল শুধুমাত্র জিরো পয়েন্টে, মানে কোনো জায়গায় যে কোন অনলি জিরো জিরো মানে হচ্ছে জিরোতে ডিফারেন্সিয়েবল দেখাতে হবে, সঙ্গে অন্য কোথাও জিরো ডিফারেন্সিয়েবল নয় সেটাও বলতে হবে। ঠিক আছে, শুধু যদি জিরোতে ডিফারেন্সিয়েবল দেখিয়ে ছেড়ে দিই তাহলে কিন্তু কোয়েশ্চেনটা কমপ্লিট হলো না। সেটা এইটুকুনি হলো। শুধু যদি জিরোতে ডিফারেন্সিয়েবল দেখাই তাহলে এইটুকুনি অ্যান্সার হলো, ডিফারেন্সিয়েবল এট জিরো জেড ইকুয়াল টু জিরো হলো। এই অনলি ব্যাপারটা দেখানো হলো না। অনলি মানে হচ্ছে অন্য কোথাও আর নয় ডিফারেন্সিয়েবল, সেটাও বলতে হবে। ঠিক আছে, আমি যেভাবে করাচ্ছি সেটা একসঙ্গে অ্যান্সার হয়ে যাবে, দেখ অ্যান্সারটা একসঙ্গে হয়ে যাবে। লেট জেড জিরো বিলংস টু সি, বি চোজেন আরবিট্রারিলি। তোদের এখানে দুটো পদ আছে, একটা হচ্ছে প্রথমে জিরোতে ডিফারেন্সিয়েবল আলাদা করে দেখিয়ে নিতে হবে, নেওয়ার পর তারপর জেড জিরো নট ইকুয়াল টু জিরো ধরে করতে হবে। আর আমি জেড জিরো বিলংস টু সি আরবিট্রারি ভাবে চুজ করে শুরু করছি, পরে গিয়ে দেখাবো যে শুধুমাত্র জিরো জেড জিরো ভ্যালু জিরো হলেই সেটা লিমিটটা এক্সিস্ট করবে, আদারওয়াইজ করবে না। ঠিক আছে, তাহলে let z0 belongs to C be chosen arbitrarily. Now limit h দিয়ে করছি, তাহলে h tends to 0, limit h tends to 0 f of z0 plus h z0 plus h স্কোয়ার হবে, কারণ fz মানে যে mod z স্কোয়ার। ওকে, z0 প্লাস h এর তাহলে এখানে কি হয় আমরা জানি, হচ্ছে ফর্মুলাটা z mod z স্কোয়ার মানে হচ্ছে z z বার, z ইন্টু z বার করলে mod z হয়, মানে mod z এর স্কোয়ার হয়। z ইন্টু z বার করলে mod z এর স্কোয়ার হয়, কারণ x প্লাস আই ওয়াই মানে হচ্ছে জেড, এক্স মাইনাস আই ওয়াই মানে হচ্ছে মড জেড, মানে জেড বার। তাদের গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, যেটা আবার মড জেড এর স্কোয়ার। তো সেটা আমরা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের মধ্যেই জানি। তো এখানে কি হলো, জেড জিরো প্লাস এইচ, কারণ হুটপাট যদি আমি এখানে এক্স প্লাস আই ওয়াই বসাই তাহলে কিন্তু জিনিসটা জটিল হয়ে যাবে। আর জেড জিরো প্লাস এইচ এর বার, তবে গিয়ে টোটালটার বার, তাহলে স্কোয়ারটা এলো, মাইনাস এখানে জেড জিরো ইন্টু জেড জিরোর বার, তাহলে এই স্কোয়ারটা এলো, আর নিচে এইচটা এইচ এর মতো থাকলো। তাহলে this equals to limit h tends to 0, limit h tends to 0 গুণ কর, ধর আচ্ছা গুণ করার আগে বারটাকে ভেঙে নেই, z জিরো প্লাস এইচ এর হোল বার মানে হচ্ছে সাম প্রোডাক্ট, যে কোনো ক্ষেত্রেই বার গুলো কিন্তু ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, এইবার গুণটা কর, লিমিট h টেন্স টু 0 আসছে, z জিরো বার প্লাস z জিরো h বার প্লাস h z0 বার মাইনাস z0 বার বাই এইচ। আচ্ছা একটা টার্ম কোথায় গেল, ও এইচ বারটাই তো লেখা হয়নি।
এইচ এইচ বার। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল। এটা কি পড়ে থাকছে দেখ, দিস ইকুয়ালস টু, এটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা, প্রথমটা হচ্ছে জেড জিরো যা আছে এইচ বার বাই এইচ, প্লাস এইচ এইচ কেটে গিয়ে শুধু জেড জিরো বার, প্লাস এইচ এইচ কেটে গিয়ে এইচ বার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এরকম টাইপের এসে দাঁড়াচ্ছে। এখন আমরা জানি যে এই লিমিটটা কিন্তু এক্সিস্ট করে না, এই লিমিটটা কিন্তু এক্সিস্ট করে না। এখন জেড জিরো যদি যদি তোর জিরো বাদ দিয়ে অন্য কোনো কনস্ট্যান্ট হয়, নন জিরো কনস্ট্যান্ট হয়, তাহলে কিন্তু এই পোর্শনটা থেকে যাচ্ছে লিমিটের মধ্যে, এই টোটাল পার্টটা কিন্তু লিমিটের মধ্যে থেকে যাচ্ছে, এবং লিমিটটাকে সেটা কিন্তু এক্সিস্ট করতে দেবে না। ঠিক আছে, কারণ এই লিমিটটা নিয়ে কোনো সমস্যা নেই। জেড জিরো হচ্ছে কনস্ট্যান্ট, জেড জিরো হচ্ছে তোর একটা আরবিট্রারি কমপ্লেক্স নাম্বার, মানে সে ফিক্সড একটা কিছু। ঠিক আছে, আরবিট্রারি কমপ্লেক্স নাম্বার নিচ্ছি মানে সে, তাকে যখন ধরে নেবো কিছু একটা, সে ফিক্সড হয়ে গেল। তো তার উপর যখন এইচ টেন্স টু জিরো নেবো, সেটা জেড জিরো বাড়ি থেকে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। জেড জিরো বাড়ি থেকে যাবে, জিরো হবে না, জেড জিরো বাড়ি থেকে যাবে। আর এইচ টেন্স টু জিরোতে এইচ বারটাও জিরো হয়ে যাবে, কারণ এইচ বার মানে হচ্ছে, যদি এইচটা এক্স প্লাস আই ওয়াই ভাবিস, তাহলে এইচ বারটা হচ্ছে এক্স মাইনাস অফ আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই। এবং সেক্ষেত্রে এইচ টেন্স টু জিরো বসালে তোর জিরো মাইনাস জিরো আই হয়ে জিরো হয়ে যাবে। তাহলে এই দুটো লিমিট নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা করবে হচ্ছে এটা। ঠিক আছে, এটা জিরো বার হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এই লিমিটটা গন্ডগোল করবে। এবার এই লিমিটটা কখন থাকবে না, যদি জেড জিরোটা জিরো হয়, জেড জিরোটা জিরো হয়ে যায় তবে এই লিমিটটা থাকবে না, এবং লিমিটটা এক্সিস্ট করে যাবে, ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। আর জেড জিরোটা জিরো বাদ দিয়ে যা কিছু হোক না কেন, এই লিমিটটা থেকে যাবে, লিমিটটা কিন্তু এক্সিস্ট হবে না তখন আর। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে এবার লেখ এটাকে, এখানটা এভাবে লেখা যায় যে ইফ জেড জিরো ইকুয়ালস টু জিরো, এটাকে 1 নম্বর নাম দেয়। ইফ জেড জিরো ইকুয়ালস টু জিরো, আরো সুন্দর হয় জিনিসটা যদি, আচ্ছা ঠিক আছে, ভেঙে ভেঙে লিখ। জেড জিরো ইকুয়ালস টু জিরো, দেন ফ্রম ওয়ান আমরা কি পাচ্ছি, কি আছে দেখি তো, ওটা লিমিট জেড জিরো প্লাস এইচ। ফ্রম ওয়ান আমরা কি পাচ্ছি, লিমিট জেড জিরো, মানে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ, তাহলে ওই দিকটা হয়ে যাচ্ছে জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ ইকুয়ালস টু, এদিকে পেয়ে যাচ্ছে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো। প্রথম পোর্শনটা হয়ে যাচ্ছে জিরো, এইচ বার বাই এইচ, তারপরে পোর্শনটা হচ্ছে জিরো বার, তারপরে পোর্শনটা হচ্ছে এইচ বার। তো যাই হোক না কেন, সেটা হয়ে যাচ্ছে কত, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বার, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ বার, তার মানে আলটিমেটলি কিছুই না, এটা জিরো বার হয়ে যাবে। জিরো বার মানে তো জিরোই হলো। ঠিক আছে, জিরোর বার করলে জিরোই হলো। ঠিক আছে, তো পাশে লিখে দিই, সিন্স লিমিট জেড টেন্স টু জিরো, তাহলে এখানে শুধু জিরো লেখ, একটু এক্সট্রা এক্সট্রা খাটতে হয়, আর কিছু না এখানে। লিমিট জেড টেন্স টু জিরো জেড বার ইকুয়ালস টু কত, লিমিট তোর এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো, যে না দেখাতে গেলে আবার ওই ভেঙে ভেঙে দেখাতে হবে, তার থেকে আগেটাই ভালো ছিল। এ দেখানো যদি যায় তাহলে আবার ওই ভেঙে ভেঙে করতে হবে, জেড বার ধরে ধরে। ঠিক আছে, তার থেকে ওই আগেরটাই করে দেয়। এর জন্য এইটুকুনি লিমিটের জন্য আর ভেঙে দেখিয়ে লাভ নেই, এইটুকুনি লিমিটের জন্য ভেঙে দেখানোর কোনো দরকার নেই। তাহলে জিরো মানে হচ্ছে জিরো প্লাস জিরো আই এর আবার বার এইচটার জন্য, তার মানে জিরো। তাহলে জিরো হয়ে গেল, তাহলে দেয়ার ফোর এফ ইজ ডিফারেন্সিয়েবল, জিরো হলো মানে লিমিটটা এক্সিস্ট করলো, ডিফারেন্সিয়েবল at জেড জিরো ইকুয়ালস টু জিরো অ্যান্ড এফ ড্যাশ যদি জিরো বলি, সেক্ষেত্রে জিরোই বেরলো।
এবার দেখি z0 নট ইকুয়ালস টু 0 হলে কি হবে। ইফ z0 not equals to 0, then from 1 f then from 1 limit h tends to 0 fz0 plus h minus fz0 by h equals to যেটা হয়ে রয়েছে লিমিট h tends to 0 z0 into h bar by h plus z0 bar plus h bar এরকম ছিল, এটা ছিল তো, does not exist, স্যার এটা does not exist এটা, কারণ এই টার্মটা এখানে জিরো হবে না, does not exist since limit h tends to 0 z0 বার যেটা সেটা z0 বারই হবে, কারণ z0 বারের উপর h এর কোনো এফেক্ট নেই, আর z0 বারটা একটা কনস্ট্যান্ট কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, এটা ফিক্সড কমপ্লেক্স নাম্বার, এন্ড লিমিট h tends to 0 h বার সেটা হচ্ছে 0, এই দুটো এক্সিস্ট করলো, বাট লিমিট h tends to 0 h bar by h does not exist, ঠিক আছে, এটাও আমি লিখে রাখছি, শো ইট ফর 5 মার্কস, যদি 5 নম্বর দিয়ে দেয় তাহলে করবি, প্রমাণ করে দেখাবি যে এটা এক্সিস্ট করে না, ঠিক আছে, এটা কিন্তু খুব ভাইরাল একটা লিমিট কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, মাঝে মধ্যে যখনই চলে আসবে এটা কিন্তু এটার জন্য অনেক লিমিট এক্সিস্ট করবে না, এইচ বার বাই এইচ, ঠিক আছে, কিছুটা সেই মড এক্স বাই এক্স এর মতো, সিগনাম ফাংশনের মতো, এইচ বার বাই এটা এইচ রয়েছে। আর লাস্ট একটা বলছি, বলে শেষ করছি আজকের মতো, সেটা হচ্ছে ধর এফ জেড ইকুয়ালস টু real part of z, prove that f is continuous on c but nowhere আচ্ছা nowhere differentiable, আচ্ছা ঠিক আছে nowhere differentiable বলাই যায়, nowhere differentiable, ঠিক আছে, এটা কিন্তু আর ই জেড বাই জেড চলে আসবে, একটা এরকম টাইপের ফাংশন চলে আসবে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখানে দেখ যেটা হবে এফ জেড ইকুয়ালস টু আর ই জেড রয়েছে, ঠিক আছে, রিয়েল পার্ট অফ জেড, তো কন্টিনিউটি ব্যাপারটা তো সোজা, এখানে কন্টিনিউটি জাস্ট এক্স চলে আসবে, আর ডিফারেন্সিবিলিটাই হচ্ছে আমাদের লিমিটে এক্সিস্ট করবে না দেখাতে হবে, তাহলে এখানে এফ জেড ইকুয়ালস টু আর ই জেড মানে হচ্ছে রিয়েল পার্ট অফ এক্স প্লাস আই ওয়াই, where z equals to x plus iy, xy belongs to r, তাহলে this equals to x হয়ে যাবে, তার মানে x plus 0y হয়ে যাবে, তার মানে uxy plus ivxy, ঠিক আছে, where uxy সমান x সেটাও একটা পলিনোমিয়াল for all xy belongs to r2, আর vxy হচ্ছে 0 সেটাও একটা পলিনোমিয়াল, ঠিক আছে, 0 পলিনোমিয়ালের 0 ডিগ্রি বলবো না, 0 পলিনোমিয়ালটা হচ্ছে তোর
ফিক্সড ডিগ্রি নেই কোনো, কিন্তু জিরো পলিনোমিয়াল এটা। জিরো পলিনোমিয়াল আর জিরো ডিগ্রি পলিনোমিয়ালের মধ্যে কিন্তু ডিফারেন্স আমি একবার বলেছিলাম। তো ইউ এক্স ওয়াই ভি এক্স ওয়াই, ঠিক আছে। তো এখন হিয়ার ইউ and v both are polynomial functions, both are polynomial functions, therefore u and v are continuous everywhere in R2. This implies f is continuous, f মানে হচ্ছে u plus iv, u আর v নিজেরা continuous R2 তে, তাই u plus iv টা c তে continuous, ঠিক আছে। there this implies f equals to u plus iv is continuous on c। এবার ডিফারেন্সিবিলিটিটা বলতে হবে। ডিফারেন্সিবিলিটির জন্য কি করবো, এখানে লিমিটটা এক্সিস্ট করছে কিনা চেক করতে হবে। let z0 belongs to c be chosen arbitrarily now। z0 টা যে c তে রয়েছে এখন, এবার লিমিটটা দেখতে হবে। ডিফারেন্সিবিলিটি যে লিমিটটা, লিমিট h টেন্ডস টু 0 fz0 plus h minus of fz0 by h, ঠিক আছে, এরকম টাইপের। তাহলে this equals to limit h tends to 0, এটা মানে কি রিয়েল পার্ট অফ z0 plus h মাইনাস রিয়েল পার্ট অফ z0 বাই h। এবার রিয়েল পার্ট অফ দুটো কমপ্লেক্স নাম্বারে যোগ করে যদি রিয়েল পার্ট বার করি, যা হবে ইন্ডিভিজুয়াল রিয়েল পার্ট বের করলেও সেটাই হবে, অর্থাৎ রিয়েল পার্ট অফ z0 প্লাস রিয়েল পার্ট অফ h এসে যাবে, মাইনাস রিয়েল পার্ট অফ z0 বাই h, কেটে গেল রিয়েল পার্ট অফ h বাই h। দেখো this implies h tends to 0 রিয়েল পার্ট অফ h বাই h। আমি ডাইরেক্ট h টাকেই x y ধরে করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। কেউ যদি করে তাতে কিচ্ছু কাটার জায়গা নেই কোনো, x y জাস্ট রিপ্রেজেন্ট। তো রিয়েল পার্ট অফ h বাই h, তার হচ্ছে রিয়েল পার্ট অফ, যেখানে খুশি ধরতে পারি, x প্লাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই। কিন্তু একটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের সেই তো আলাদা করে আমাকে করে দেখাতেই হবে, ওই জন্য ওই ঝামেলায় যাওয়া হয় না, কিন্তু তা আমি একবারে কি করে করতে হয় দেখাচ্ছি। রিয়েল পার্ট অফ এক্স প্লাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই, কিন্তু তা তো ওই আমাদের ইউ আর ভিটা তো আলাদা করে দেখাতেই হবে, ছাড়তে যখন হবে শুধু শুধু আর ঝামেলা করে লাভ নেই, এখানে ডাইরেক্ট করা যাবে না, ওকে তো সেই ইউভি আলাদা করেই আনতে হবে। তা লিখে দে, লেট জেড, লেট ফাই জেড ইকুয়ালস টু হচ্ছে রিয়েল পার্ট অফ জেড বাই জেড। অবভিয়াসলি জেড নট ইকুয়ালস টু জিরো, জেড জিরো হলে তবে জিরো হয়ে যাবে, তার মানে কত হবে রিয়েল পার্ট অফ জেড, তার মানে রিয়েল পার্ট অফ এক্স প্লাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, হয়েছে। তার মানে কত হলো তোর এক্স বাই এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। ওর উপর নিচে এক্স মাইনাস আই ওয়াই দিয়ে গুণ করে নে, যেমনি গুণ করবি নিচটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে এক্স প্লাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই গুণ করলে
ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তার মানে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার যে কোনো একটা লিমিট এক্সিস্ট করছে না দেখালে হবে, দুটোরই করবে না ইনফ্যাক্ট। এটাই কিছু নাম দে। ঠিক আছে, আমি ধর পি এক্স ওয়াই প্লাস কিউ আই কিউ এক্স ওয়াই ধরে নিচ্ছি, কারণ ইউভি ধরা আছে অলরেডি। ইউভিটাকে আমি আর চেঞ্জ করছি না, কারণ এফ এর জন্য ইউভি ধরেছি, এখানেও যদি ইউভি ধরি তাহলে ওটা ঠিক হবে না। পি কিউ ধরে নে বা অন্য কিছু যা খুশি ধরবি, ইউভি বাদ দিয়ে ধরে নেবি। where পি এক্স ওয়াই equals to x square by x square plus y square and qxy equals to minus xy। মাইনাসটা কিন্তু ওভারলুক করলে ভুল হয়ে যাবে, এত খাটনিটাই বেকার হয়ে যাবে। ঠিক আছে, মাইনাসটা কিন্তু আছে, যদি অসুবিধা হয় এরকম লিখবি তোরা, মাইনাসটা এখানে রেখে দিবি, তার আর ভুল হবে না। ঠিক আছে, তাহলে therefore if we approach the point or h tends to 0 ছিল, মানে 0 0 তে অ্যাপ্রোচ করতে হবে, 0 0 along the path y equals to mx, then limit xy tends to 0 0 pxy, এটা হয়ে যাবে লিমিট, যেমনি এক্স ওয়াই এর জায়গায় এক্স বসবো তখন একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশনে পরিণত হয়ে যাবে, সেখানে কোনো ওয়াই থাকবে না, তাই এক্স এক্স ওয়াই টেন্স টু 0 0 কে এক্স টেন্স টু 0 লিখতে পারবো। উপরে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গিয়ে 1/1 প্লাস এম স্কোয়ার হুইচ ইজ ডিপেন্ডিং অন এম, দ্যাট ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এম। এম এর ভ্যালু চেঞ্জ করলে বিভিন্ন রকম লিমিট দেবে, মানে ফিক্সড লিমিট দেবে না, তার মানে আলটিমেটলি লিমিটটা এক্সিস্টই করলো না তাহলে সেখানে। ঠিক আছে, which is different for different values of m. Therefore, limit xy tends to 0 0 fx pxy does not exist. So this implies limit z tends to 0, কি ছিল যেন এটা, real part of z by z does not exist. This implies limit h tends to 0, real part of h by h does not exist, বা সেটাই ছিল হচ্ছে this implies limit h tends to 0 fz0 plus h minus fz0 by h does not exist. This implies f is not differentiable, not differentiable at z0 belongs to c and z0 is arbitrary. This implies f is nowhere differentiable on c. বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে থাক আজকে এতটা, নেক্সট দিন ডিফারেন্সিবিলিটির পরের কোশ্চেন গুলো হবে। ঠিক আছে।
ক্যান্সেল করছি তাহলে